আসসালামু আলাইকুম। আজকে আমরা 38তম BCS এর বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমি আপনাদেরকে ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। আপনাদের জন্য আমাদের চ্যানেলে BCS এর বিভিন্ন সাবজেক্ট বেসড প্লেলিস্ট এবং আমাদের বিভিন্ন জব সলিউশনের ইয়ার বেসড প্লেলিস্ট এবং প্রাইমারি প্লেলিস্টও রয়েছে। আপনারা সেখান থেকে দেখে আপনারা শুনে ভিডিওগুলো দেখে আপনারা পড়াগুলো পড়ে নিতে পারেন। তাই আমি আশা করছি আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখে প্রতিদিন পড়াগুলো পড়ে নেবেন এবং প্রিভিয়াস যত ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখে প্রিভিয়াস পড়াগুলো পড়ে নেবেন। কারণ আমাদের কিন্তু জব সলিউশন এবং BCS এর প্রশ্নের সমাধান আমাদের কিন্তু বিভিন্ন কারেন্ট চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ইয়ার বেসড যে পরীক্ষাগুলো হয় সেখান থেকেও অনেক প্রশ্ন রিপিট হয়, আর BCS থেকে তো সবসময় রিপিট হয়ে থাকে বিভিন্ন চাকরির পরীক্ষায়। তাই আমি আশা করছি আপনারা এভাবেই শুনে মুখস্থ করেই আপনারা আপনাদের পড়াগুলো কমপ্লিট করতে পারবেন। সেই উদ্দেশ্যে আপনাদের জন্য ভিডিও তৈরি করা হচ্ছে, সেভাবেই ভিডিও তৈরি হচ্ছে। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো এভাবে পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়াটা শুরু করি। আজকে আমরা 38তম BCS এর বাংলা প্রশ্ন নিয়ে পড়াশোনা করব। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? প্রবন্ধ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? প্রবন্ধ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? প্রবন্ধ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দী শিবির থেকে। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দী শিবির থেকে। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দী শিবির থেকে। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতাকে লালন শাহ। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা লালন শাহ। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা লালন শাহ। নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে হুমায়ুন কবির। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। এই অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের রচিত প্রথম কাব্যগ্রন্থ। অগ্নিবীণা এই কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1922 সালে, এবং এটি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থ। আর এই প্রথম কাব্যগ্রন্থে আমার প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, আর এই কাব্যগ্রন্থে মোট 12টি কবিতা রয়েছে। অর্থাৎ অগ্নিবীণা কাব্যগ্রন্থে আমার মোট 12টি কবিতা রয়েছে। এখান থেকে আমরা কয়টি ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলাম। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1922 সালে, এবং অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এবং এই অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট 12টি কবিতা রয়েছে। তার মধ্যে প্রথম কবিতার নাম কি? প্রলয় উল্লাস। সবগুলো প্রশ্নে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। কোনটি জসীমউদ্দিনের রচনা ঠাকুরবাড়ির আঙ্গিনা? জসীমউদ্দিনের রচনা ঠাকুরবাড়ির আঙ্গিনা। কোনটি জসীমউদ্দিনের রচনা ঠাকুরবাড়ির আঙ্গিনা? এই ঠাকুরবাড়ি আঙ্গিনা হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিন রচিত স্মৃতিকথামূলক গদ্যগ্রন্থ। ঠাকুরবাড়ির রচনা কি? স্মৃতিকথামূলক গদ্যগ্রন্থ, এবং এর রচনা কে করেছেন? জসীমউদ্দিন। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? 1861 সালে। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? 1861 সালে। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? 1861 সালে। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রামরাম বসু। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রামরাম বসু। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রামরাম বসু।
চন্দনা চরিত্রের স্রষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুর। চন্দরা চরিত্রের স্রষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুর। চন্দরা চরিত্রের স্রষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুর। এটি রবীন্দ্রনাথের শাস্তি গল্পের প্রধান চরিত্র হচ্ছে চন্দরা। এছাড়াও উল্লেখযোগ্য ছিল চরিত্র হচ্ছে দুঃখীরাম, রাধা, ছিদাম। এটা খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে এটি এই গল্পের উপর একটি সিনেমাও তৈরি হয়েছে। পূর্ণিমা এবং রিয়াজ অভিনয় করেছিল, আর ইলিয়াস কাঞ্চন চম্পাও ছিল খুব সম্ভবত। তো ওই ছবিটা আপনারা দেখতে পারেন, তাহলে আপনারা এই গল্পটাও জানতে পারবেন, রবীন্দ্রনাথের শাস্তি গল্পটি, কারণ সেটার উপর যে সিনেমাটা হয়েছে। তো ওটার যে প্রধান চরিত্র খুব সম্ভবত চন্দ্রা চরিত্রের পূর্ণিমাই ছিলেন। সো এই প্রধান চরিত্র কি? চন্দরা। মানে চন্দ্রা চরিত্রের স্রষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এটি কোন গল্পের প্রধান চরিত্র? শাস্তি গল্পের প্রধান চরিত্র। মনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। মনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। মনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। আমাদের প্রমোদ চৌধুরী নিয়ে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তককে আমাদের প্রমোদ চৌধুরী। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তককে প্রমোদ চৌধুরী। এবং সবুজপত্র পত্রিকার সম্পাদক হচ্ছেন আমাদের প্রমোদ চৌধুরী। সবুজপত্র পত্রিকার সম্পাদককে প্রমোদ চৌধুরী। অনেক সময় আসে যে সবুজপত্র পত্রিকার সম্পাদককে প্রমোদ চৌধুরী। এই সবুজপত্র পত্রিকা কবে প্রকাশিত হয়? 1914 সালে। 1914 সালে। আচ্ছা, এটা 2 মনে হতে পারে অনেকের কাছে। 1, কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ? শুদ্ধ বানান কোনটি? এই যে ত্রিভুজ। শূন্য বানান ভুল, কারণ শূন্য বানানে হচ্ছে আমাদের দন্ত ন। পূর্ণ বানানে হচ্ছে মূর্ধ ন, আর ভুবন বানানে রস্যুকার। সো আমাদের একমাত্র সঠিক বানান হচ্ছে এখানে ত্রিভুজ। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? একত্রিত। অপপ্রয়োগ ঘটেছে একত্রিত এই শব্দটিতে। আচ্ছা, একত্রিত শব্দটিতে অপপ্রয়োগ জনিত অশুদ্ধ, কারণ এর শুদ্ধ প্রয়োগ হচ্ছে একত্র, এজন্য এটা অপপ্রয়োগ জনিত। মানে এটা দরকার নেই, একত্রিত বলার কোনো প্রয়োজন নেই। একত্র মানেই হচ্ছে মানে একসাথে হওয়া বোঝাচ্ছে। আমি একত্রিত দিয়ে কি বোঝাতে চাই? যে সবাই একসাথে হয়েছে, সেটাকে একত্র দিয়েও বোঝানো যায়। আর এটাই হচ্ছে শুদ্ধ প্রয়োগ, যে একত্র হয়েছে, সবাই একত্র হয়েছে। একত্রিত হয়েছে আমার, এটা হচ্ছে অপপ্রয়োগ। এটা হচ্ছে অপপ্রয়োগ। তো শব্দে অনেক সময় প্রত্যয়জনিত ত্রুটি লক্ষ্য করা যায়, যেমন জবাবদিহি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের প্রত্যয়জনিত ত্রুটি, এই একত্র। আর ওগুলি হচ্ছে গিয়ে অন্য বিষয়, যেমন জবাবদিহি হচ্ছে মিশ্র শব্দ, মিথস্ক্রিয়া হচ্ছে আমাদের সংস্কৃত শব্দ, গৌরবিত হচ্ছে আমাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। তো অপপ্রয়োগ ঘটেছে কোন শব্দটিতে? একত্রিত এই শব্দটিতে। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এই যে স্বরেয়, স্বরেয়া, রস্যই, রস্যাও, এ ও এ। আর যৌগিক স্বর হচ্ছে 25টি। বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি। এটা তো আমরা সবাই জানি যে আমাদের স্বরবর্ণ হচ্ছে 11টি। এর মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমাদের 7টি। যৌগিক স্বর হচ্ছে 25টি। আর যৌগিক স্বরগুলোর মধ্যে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা যৌগিক বর্ণ হচ্ছে 2টি, সেটা হচ্ছে ওই আর হচ্ছে ও। আমাদের কিন্তু সবগুলি পরীক্ষা আসে। স্বরবর্ণ 11টি, এটা তো আমরা সবসময় মাথায় জানি, এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি কয়েকটি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, কারণ এদেরকে আর ভাঙা যায় না। স্বরেয়, স্বরেয়া, রস্যই, রস্যাও এদেরকে ভাঙা যায় না, তাই হচ্ছে এগুলো মৌলিক স্বরধ্বনি। আর মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। যৌগিক স্বর কয়টি? যৌগিক স্বর হচ্ছে আমাদের 25টি। এখন এই যৌগিক স্বরগুলোর মধ্যে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা যৌগিক বর্ণ হচ্ছে 2টি, ওই আর ও। কারণ ওই গঠন হয় হচ্ছে আমাদের স্বরেয় আর হচ্ছে রস্যই দিয়ে। ঠিক একইভাবে ও গঠন হয় আমাদের স্বরেয় প্লাস রস্যাও দিয়ে। সো এই জন্যই হচ্ছে এই দুটা, মানে ওই
আর ও হচ্ছে আমাদের যৌগিক বর্ণ। বাবা কোন ভাষার শব্দ? বাবা হচ্ছে তুর্কি ভাষার শব্দ। বাবা তুর্কি ভাষার শব্দ। নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে নাল অ্যান্ড ভয়েডের বাংলা পরিভাষা বাতিল। নাল অ্যান্ড ভয়েডের বাংলা পরিভাষা বাতিল। নাল অ্যান্ড ভয়েডের বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। কোনটি শুদ্ধ বানান? আচ্ছা, অবশ্য সবগুলো বানানই হচ্ছে অশুদ্ধ। আমরা শুদ্ধ বানানটা এই যে এটা হচ্ছে আমাদের শুদ্ধ বানান। দন্ত স, নিচে হচ্ছে ব মানে যুক্তাক্ষর, তারপর হচ্ছে আকার অন্তস্থ অ। আচ্ছা, দন্ত স, নিচে ব, আকার অন্তস্থ অ, এরপর হচ্ছে তয় দ, তারপর হচ্ছে মানে তয় তো আর কি যে যুক্তাক্ষরটা, এরপর তালবস্য, আকার, দন্ত স, দন্ত ন। এটা হচ্ছে আমাদের সঠিক বানান স্বায়ত্তশাসন। আর কোনোটা এখানে সঠিক দেয়নি। সো স্বায়ত্তশাসনের মধ্যে সঠিক বানান কি? প্রথমে দন্ত স, ব, যুক্তাক্ষর, আকার অন্তস্থ অ, তয় তো, তালবস্য, আকার, দন্ত স, দন্ত ন। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। গিন্নি হচ্ছে অর্ধ তৎসম। এরকম কিছু আমরা অর্ধ তৎসম শব্দ আরো পড়ে নিই, যেমন জ্যোৎস্না, গেরাম, রদন, নেমন্তন্ন বা নেমত্রন্য। এগুলো হচ্ছে আমাদের অর্ধ তৎসম শব্দ। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রদ্ধ যোগ ধা যোগ অ যোগ আ। এটা হচ্ছে শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে শ্রদ্ধ যোগ ধা যোগ অ যোগ আ। শ্রদ্ধ যোগ ধা যোগ অ যোগ আ। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে শ্রদ্ধ যোগ ধা যোগ অ যোগ আ। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস। পুষ্প সৌরভ হচ্ছে পুষ্পের সৌরভ, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই যে বয়সূন্য র আছে মানে ষষ্ঠী বিভক্তি, সো এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। সো পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ, এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। পুষ্প সৌরভ মানে হচ্ছে পুষ্পের সৌরভ, এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। সূর্য শব্দের সমার্থক শব্দ অর্ক। সূর্য শব্দের সমার্থক শব্দ অর্ক। সূর্য শব্দের সমার্থক শব্দ অর্ক। ব্রাহ্মণ বানানের জন্য আমার যে যুক্তাক্ষরটি ইউজ হয়ে থাকে সেটার আসলে যদি আমি ভাঙি সেটা হয় হ যোগ ম, হয় নিচে আবার হসন্ত থাকবে। মানে ওই যে ব্রাহ্মণ, ব্রহ্মপুত্র লিখতে আমরা যে যুক্তাক্ষরটি ইউজ করে থাকি সেই যুক্তাক্ষরটি বা যুক্ত বর্ণটি যেভাবে গঠিত হয়েছে সেটা হচ্ছে হ যোগ ম, হয় নিচে হসন্ত, হ যোগ ম। এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ বা ব্রহ্মপুত্র বানানের যুক্ত বর্ণের ভাঙ্গন। সদ্যজাত শব্দ কিভাবে গঠিত হয়েছে? সদ্য যোগ জাত। দেখেন সদ্যজাত বানানে কিন্তু ওকার, কিন্তু যখন আমি সন্ধি বিচ্ছেদ করতেছি তখন কি হয়ে যাচ্ছে? সদ্য, দন্তস্ব দ, জফলা বিসর্গ যোগ জাত, সদ্যজাত। দন্তস্ব দ, জফলা বিসর্গ যোগ জাত, সদ্যজাত। এটা হচ্ছে সদ্যজাত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। স যোগ দ যোগ জফলা বিসর্গ যোগ জাত। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ গুঁড়ো। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ গুঁড়ো। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গুঁড়ো। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? মোড়ক। কৃত প্রত্যয় সাধিত শব্দ মোড়ক। কৃত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে মোড়ক। এই যে কৃত প্রত্যয় অক যোগে গঠিত শব্দ, যে মূর যোগ অক, মোড়ক। মূর, এই যে মূর যোগ অক ইকুয়ালস টু হচ্ছে মোড়ক। সো কৃত প্রত্যয় হচ্ছে আমার অক, এই অক যোগে গঠিত হচ্ছে মোড়ক, তাই হচ্ছে আমার বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ মোড়ক। এরকম আছে ঝলক, এই যে ঝল যোগ অক, ঝল যোগ অক, ঝলক। কোটি সার্থক বাক্যের গুণ নয়? আসক্তি। তার সার্থক বাক্যের গুণগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। আসক্তি মানে হচ্ছে কোনো একটা কিছুর প্রতি হচ্ছে গিয়ে আমি মানে একদম ওখানে ইয়া হয়ে আছি, একদম ওই জিনিসটা আমার একদম খুব বেশি পছন্দ, ওই জিনিসটা আমার খুবই লাগবে, কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া, সেটা হচ্ছে আসক্তি। এটা তো সার্থক বাক্যের সাথে কোনোভাবেই যায় না। সার্থক বাক্যের কি দরকার পড়ে? আকাঙ্ক্ষা। মানে আমি একটা সেন্টেন্স যে বলবো, এই সেন্টেন্সে আসলে কি জন্যই বলছি, তো এই সেন্টেন্সটা কি জন্য, সেটা আকাঙ্ক্ষা। আমি একটা সেন্টেন্স যদি কমপ্লিট না করি, বাকিটুকু শোনার জন্য আমার একটা আকাঙ্ক্ষা থাকবে, সেটা হচ্ছে আমার সার্থক বাক্য। যোগ্যতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মানে অর্থগত আর ভাবগত মিল বন্ধন থাকবে, মানে পদগুলোর অর্থগত এবং ভাবগত মিল বন্ধন থাকবে। আর
আমার আসক্তি হচ্ছে বাক্যে যে পদগুলো ব্যবহার হবে মানে সেগুলো হচ্ছে সঠিক স্থানে বসবে, উল্টাপাল্টা বসায় আমার কখনো বাক্য হবে না। যেমন আমরা বলি যে পানিতে মাছ থাকে, যদি এটাকে এভাবে বলি থাকে মাছ পানিতে, মানে এটা আসলে পানিতে মাছ থাকে যে জিনিসটা আসলে একটা সঠিক সুন্দর বাক্য হয়, থাকে মাছ পানিতে, এটা কোনো কিন্তু সঠিকভাবে বোঝাচ্ছে না এবং এটা সুন্দর হচ্ছে না। এটাকে বলা হয় আসক্তি, মানে যার জায়গায় যে পদ বসার দরকার সেই জায়গায় পদ বসাটাই হচ্ছে আসক্তি। আর বাক্যের ভাবগত মিল থাকবে, অর্থগত মিল থাকবে, সেটা হচ্ছে যোগ্যতা। আর একটি বাক্যকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে শোনার যে আগ্রহ থাকে সেটাই হচ্ছে আমার আকাঙ্ক্ষা। এগুলো হচ্ছে আমাদের সার্থক বাক্যের গুণ। তো আমাদের সার্থক বাক্যের গুণ 9 কোনটি? আসক্তি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত? চর্যাপদ। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত? চর্যাপদ। দৌলত উজির বাহরাম খান কোন কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? আচ্ছা, কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে কাব্য। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী কাব্য। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে কাব্য। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? আত্মচরিত। বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা আত্মচরিত। বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা আত্মচরিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি? আমাদের বাংলা গদ্যের জনক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমাদের বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং বাংলা গদ্যে প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই প্রশ্ন দুটিও আসে যে বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং বাংলা গদ্যে প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এখানের আমাদের প্রশ্নটি কি? কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? সেটি হচ্ছে আত্মচরিত। তো এর মাধ্যমে আমাদের আজকে প্রশ্নের সমাধান নিয়ে আমাদের পড়াশোনাটা শেষ হচ্ছে। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও লাইক দিয়ে দিবেন। আর প্রতিদিন এইভাবে ভিডিও দেখে পড়াগুলো পড়বেন এবং আপনাদের জব সলিউশনটিও কমপ্লিট করে নেবেন। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি।